তবে জানিয়ে রাখতে চাই, এটা 2021 নয়, এটা 2026। চোখে চোখের চোখ রেখে লড়াই হবে। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি। সহ্যের সীমা যদি ভেঙে যায় তাহলে কিন্তু বিপদ হবে। ভাঙড়ের ছেলে ক্যানিং পূর্বে দাঁড়ালে বহিরাগত হয়ে যায়, তার চরিত্র খারাপ হয়ে যায়। আর ক্যানিং পূর্ব থেকে এসে ভাঙড়ের মানুষের যে ভোট চেয়ে এমএলএ হতে চাইছে, সে কি আমাদের জামাই বাবু নাকি? হ্যাঁ, জবাব দিতে হবে না? আমার ভাঙড়ের ছেলে ক্যানিং এ গেলে বহিরাগত, আর তুমি ক্যানিং থেকে ভাঙড়ে আসবে, তোমাকে কি আমি জামাই আদর করবো? আমরা জবাব দিতে হবে। ভাঙড়ের ভূমিপুত্ররা যারা ভাঙড়ের মানুষকে যারা অপমান করছে, ভাঙড়ের যে তৃণমূল হোক আর সাধারণ মানুষ হোক, এই জবাব দেওয়ার সময় এসেছে যে ভাঙড়কে তুমি অপমান করেছো। ভাঙড় বারবার পথ দেখায়। 2021 সালে যখন সিএনআরসির ভয় দেখিয়ে মানুষের ভোটকে বিজেপি আর তৃণমূল মিলে এক প্রকার লুট করেছিল, স্রোতের বিপক্ষে গিয়ে বীর পুরুষের মতো পরিচয় ভাঙড়ে দিয়েছিল। আর পরিচয় দিয়েছিল বলে আজকে পশ্চিমবাংলার বিধানসভায় নওশাদ সিদ্দিকীর মতো 10টাকে পাঠাতে হবে বলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আওয়াজ উঠছে। এই যে অঞ্চলে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, এই অঞ্চলের ছেলে রাজ্জাককে যারা খুন করেছে, কাশফুলের বাড়িতে তারাই বোম মেরেছে। শুধু বললামটা আইএসএফ কে করতে চাইছে, কোন রাস্তা খুঁজে পাচ্ছে না। শওকত সাহেবের মেন বোমের ডিলার যার কাছে ছিল, শওকত সাহেব যাকে এই অঞ্চলটাকে ধ্বংস করার জন্য, এই অঞ্চলের গণতন্ত্রকে বিপন্ন করার জন্য যাকে দিয়ে বোম বাঁধাচ্ছিল, সে আজকে মার্কেট থেকে আউট হয়ে গেছে। শওকত সাহেব আজকে সেই জন্য প্ল্যানিং করে থানার উপরে প্রেসার করিয়ে আইএসএফ এর ছেলেদের নামে মিথ্যে মামলা দেওয়ার চেষ্টা হচ্ছে। তবে জানিয়ে রাখতে চাই, এটা 2021 নয়, এটা 2026। চোখে চোখের চোখ রেখে লড়াই হবে। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি। সহ্যের সীমা যদি ভেঙে যায় তাহলে কিন্তু বিপদ হবে। আমি জানতে চাই সেই নেতা আজকে কোথায়? সৃষ্টিকর্তার মার আজকে সে কোথায়? তার দীর্ঘায়ু কামনা করি। কিন্তু আমার সন্দেহ হচ্ছে এই মশলা দিয়ে বানানোর জন্য, বানিয়ে গণতন্ত্রকে বিপন্ন করার জন্য, সংবিধানকে ধ্বংস করার জন্য যে চক্রান্ত করেছিল, সেই বোমের তাদের বোম তৈরিতে যে 2জন মারা গিয়েছে, 4জন এখন লাপাতা আছে। সেই লাপাতার লিস্টে এখন আছে না। আর বলবো এটা বলবো না। আমি তার দীর্ঘায়ু কামনা করি। ব্যক্তিগত তার সাথে আমার লড়াই নয়। সে কোথায়? অনেক বড় বড় কথা বলছিল। কোথায়? মূল হোতা এনআইএ কেসটা নিয়েছে নাকি জানি না, তবে এতটুকু বলে রাখছি, এটার কিন্তু আমরা শেষ দেখে ছাড়বো। অনেক হয়েছে। আমার কর্মীদের বাড়ির অদূরে বোম রেখে কর্মীদের ফাঁসানোর চেষ্টা হয়েছে, কিন্তু সৃষ্টিকর্তার মার যারা বোম বাঁধছিল, সেই বোম বাঁধাতেই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে কোথায় তারা? আমি তো অনেক আগে চ্যালেঞ্জ করেছি যে শওকত সাহেবের রাইট হ্যান্ড, শওকত সাহেবের মূল হাত হচ্ছে এই চালতাবেড়িয়া অঞ্চলে, যে সে কোথায় আজকে? সে কেন? সে পালাতক না? সেটা তুমি জানবে কি করে? সে কোথায়? না হয়তো বোমের আঘাত খেয়ে, চোট খেয়ে সে হসপিটালে শুয়ে আছে। তবে একটা কথা বলি, আমি ভাঙড়ের কলকাতা ডিভিশনের প্রশাসন, ভাঙড় কাশীপুর, উত্তর কাশীপুরের প্রশাসন, বিভিন্ন থানার প্রশাসনকে আমি ধন্যবাদ জানাবো। এই কদিনের মধ্যে যেভাবে বোমের রিকভারি করেছে, আমি নেতা একজন জোর গলায় বলেছি, সেন্ট্রাল ফোর্স আর স্টেট ফোর্স দিয়ে চিরুনি তল্লাশি হোক, পুরো ভাঙড়ের চিরুনি তল্লাশি হোক। কেন? যত বোমগুলি, পিস্তল আছে উদ্ধার করা হোক। যদি আইএসএফ এর কারো ঘরে থেকে থাকে, তার এমনি লোক যদি 3 মাস জেল হয়, আইএসএফ এর ছেলেটাকে 6 মাস জেল দেওয়া হোক। কারো অসুবিধা হবে? আমরা বোমগুলি মুক্ত সমাজ ব্যবস্থা চাইছি, কিন্তু দুর্ভাগ্য সেটাতে সারা মমতা ব্যানার্জি বা তার দলের লোকেরা দিচ্ছে না। কারণ ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটে তারা বিশ্বাস করে না, নাগরিকের মতামতকে তারা নিতে সাহস পাচ্ছে না। সেই জন্য বোমগুলি, পিস্তলে তারা পাহাড় করতে চাইছে। তবে এতটুকু বলতে পারি আপনাদের, পঞ্চায়েত নির্বাচনের সময় কিন্তু বেঙ্গল পুলিশ ছিল, এই বিধানসভা নির্বাচনের সময় কিন্তু
কলকাতা পুলিশ আছে, দুটোর মধ্যে কিন্তু অনেকটা তফাৎ হয়। এই কলকাতা পুলিশকে একটা সময় স্কটল্যান্ড ইয়ার্ডের পরে তুলনা করা হতো। তো সুতরাং আমি তাদের কাছে অনুরোধ করব, আপনাদের যে নিজস্বতা আছে, আপনাদের যা সুনাম আছে, সেটা ধরে রাখবেন। বন্ধুগণ, আমি আবারও রিপিট করছি, যেটা একটা চক্রান্ত চলছে, হিংসা ছড়ানোর চক্রান্ত চলছে, ভাঙড়ের মানুষকে ক্ষতি করে ক্ষমতার মসনদে দিতে চাইছে, এটা ভাঙড়ের মানুষ আমরা হতে দেব না। চালতা বেরিয়ে দক্ষিণ মামুনিয়াতে কে তৃণমূল করেন, কে বিজেপি করেন, সিপিএম করেন, কে আইএসএফ করেন, দেখার দরকার নেই। আমরা নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে জড়াবো না। আমি এটা অনুরোধ করছি আপনাদের কাছে, পঞ্চায়েত নির্বাচনের আগে পর্যন্ত ভাঙড়ের তৃণমূলের সাথে আইএসএফ এর মত পার্থক্য হয়েছে, মতনৈক্য হয়েছে, ঠেলাঠেলি হয়েছে, কিন্তু কোন মাতার স্বামীকে হারায়নি, কোন বোন তার ভাইকে হারায়নি, কোন ছেলে তার পিতাকে হারায়নি। কিন্তু যেই থেকে নটোরিয়াস ক্রিমিনাল দায়িত্ব পেয়েছে, ভাঙড় তার ভূমিপুত্রকে একটা একটা করে হারাচ্ছে। ক্ষতিকার হচ্ছে আমাদের ভাঙড়ের হচ্ছে। একটু বোঝার চেষ্টা করুন, ভাঙড়ের নেতারা খুন হিংসাতে বিশ্বাসী নয়। তৃণমূলের নেতাদের কথাই বলছি, খুন হিংসাতে বিশ্বাসী নয়, কিন্তু নটোরিয়াস ক্রিমিনাল এসে এদের কানে খুন হিংসা এত ঢুকাচ্ছে, এদেরকে খুন হিংসার দিকে ঠেলে দিচ্ছে। আর খুন হিংসা যদি এরা না করে, রাজ্জাক ভাইয়ের মতো অবস্থা করে দেবে এরা। ভাবতে হবে আপনাদের। ভাঙড়ের যারা নেতারা আছেন তৃণমূলের, অনুরোধ করবে একটু ভাবুন, দরকার পড়লে আপনার উইকেটটাও কিন্তু ফেলে দেবে এই রাজনৈতিক ক্ষমতার শীর্ষে যাওয়ার জন্য। শুধু কার পাশে আপনি দাঁড়াচ্ছেন, কার জন্য দাঁড়াচ্ছেন, একটু ভাবতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, বাহারুল সাহেব, যে সরকার সাহেব যাকে বগল দাবা করে নিয়ে ঘুরত, এক নম্বরে সব থেকে বেশি সন্ত্রাস যারা করে, হিংসা যারা করে, তাদের মধ্যে একজন হচ্ছে আপনার ওখানেকার গাগলগাছির নেতা আছে। তাদের নিকটাত্মীয়কে যখন ক্যানিং পূর্বে তৃণমূলের টিকিটে দাঁড় করালো, দেখছেন সরকার সাহেব তার কাছের লোকগুলোকে দিয়ে কিভাবে তার বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করার চেষ্টা করেছিল। একে নিয়ে কাজ করছে, একে যখন আবার তার দলেরই তো টিকিটে দাঁড় করাচ্ছে, তখন এর গোসা হয়ে যাচ্ছে। মানে স্বার্থের জন্য একটা কদম চলবে না এই ক্যানিং পূর্বের নটোরিয়াসটা। তাই সেখানে যারা তৃণমূলের নেতারা আছে, তাদেরকেও বলবো, এতে ওর স্বার্থের জন্য আপনার উইকেটটাও যে কোনো টাইম ফেলে দিতে পারে। তাই আইএসএফ এর ছেলের থেকে ভয় পাবেন না। আইএসএফ মারামারি খুনোখুনি রাজনীতি করে না। আপনার দলে যা, আপনি যাকে নেতা বলে আজকে মানছেন, তার থেকে একটু সাবধানে থাকবেন। আপনার উইকেট ফেলে হয়তো আইএসএফ এর নামে বদনাম দেওয়ার চেষ্টা করবে বা সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করবে, একটু মাথায় ঢুকিয়ে রাখবেন। তবে আমাদের ভাঙড়ের মানুষকে জবাব ভাই দিতে হবে। ভাঙড়ের একটি ছেলে ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেসের টিকিট থেকে কন্টেস্ট করছে। যেই ঘোষণা হলো, ভাঙড়ের ছেলেটা তখন বহিরাগত হয়ে গেল, ওর চরিত্রের দোষ হয়ে গেল, যা ইচ্ছা তাই হয়ে গেল। আবার আইএসএফ এর সাথে নাকি যুক্ত। আইএসএফ এর এখানে নেতারা ভাই তোমার সাথে গোপনে গোপনে কথা বলতো। যদি তোমার সাথে গোপনে কথা বলে আমাকে বলিনি কেন? আমি আইএসএফ এর চেয়ারম্যান, ভাঙড়ের বিধায়ক, আমি জানলাম না, ওরা জেনে গেল। বোঝার চেষ্টা করুন আমি কি বলছি। তাহলে ভাঙড়ের ছেলে ক্যানিংয়ে দাঁড়ালে বহিরাগত। এবার আপনি ভাববেন না যে আমি ওর হয়ে ওকালতি করছি। ওই বাহারুল্লাহকেই ভাঙড়ের ভূমিপুত্রকে দিয়ে আমরা হারাবো, রাজনৈতিকভাবে হারাবো। কিন্তু আমরা বহিরাগত হ্যান ত্যান এ নয়, হারাবো রাজনৈতিকভাবে, এটাও আপনাদের বলছি। কিন্তু আমার কথাটা বোঝার চেষ্টা করুন। ভাঙড়ের ছেলে ক্যানিং পূর্বে দাঁড়ালে বহিরাগত হয়ে যায়, তার চরিত্রটা খারাপ হয়ে যায়। আর ক্যানিং পূর্ব থেকে এসে ভাঙড়ের মানুষের যে ভোট চেয়ে এমএলএ হতে চাইছে, সে কি আমাদের জামাই বাবু নাকি? হ্যাঁ, জবাব দিতে হবে না। আমার ভাঙড়ের ছেলে ক্যানিং এ গেলে বহিরাগত, আর তুমি ক্যানিং থেকে ভাঙড়ে আসবো, তোমাকে কি আমি জামাই আদর করবো? আমরা জবাব দিতে হবে। ভাঙড়ের ভূমিপুত্ররা যারা ভাঙড়ের মানুষকে যারা অপমান করছে, ভাঙড়ের যে তৃণমূল হোক আর সাধারণ মানুষ হোক, এই জবাব দেওয়ার সময় এসেছে যে ভাঙড়কে তুমি অপমান করেছো। ভাঙড় বারবার পথ দেখায়। 2021 সালে যখন সিএনআরসির ভয় দেখিয়ে মানুষের ভোটকে বিজেপি আর তৃণমূল মিলে এক প্রকার লুট করেছিল, স্রোতের বিপক্ষে গিয়ে বীর পুরুষের মতো পরিচয় ভাঙড়ে দিয়েছিল। আর পরিচয় দিয়েছিল বলে আজকে পশ্চিম বাংলার বিধানসভায় নওশাদ সিদ্দিকীর মতো 10টাকে পাঠাতে হবে বলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আওয়াজ উঠছে। ভাঙড়তে পথ দেখিয়েছে। আজকে 2026-এ
মানুষ কি বলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে নওশাদ সিদ্দিকীর মতো বিধায়ক তৈরি করতে হবে। নওশাদ সিদ্দিকীর মতো বিধায়ক নওশাদ সিদ্দিকী কে তৈরি করেছে? ভাঙড়ের ভোটাররা। তাহলে ভাঙড় পথ দেখায়, তো ভাঙড়কে জবাব দিতে হবে যে এই ভাঙড়ের, আমি বলছি এই ভাঙড়ের নেতারা, তৃণমূলের নেতারা খুন খারাপিতে বিশ্বাস করতো না। ঠেলাঠেলি হয়েছে, অনেক মিথ্যা মামলা দিয়েছে, জেল খাটিয়েছে আমাদের, কিন্তু আমাদের কাউকে খুন করেনি। এই নেতাদের কথা বলছি। কিন্তু যেই মাথায় একটা শয়তান বসে পড়লো, তখন কি হলো? খুন করছে। খুন করতে করতে, কথায় আছে না, দেখবেন বাঘ যেখানে জঙ্গলে হোক বা যেখানে হোক, একবার মানুষের মাংস পেয়ে যায় বা মানুষকে একবার যদি কেটে নেয়, খেয়ে নেয়, গোশ পায়, সেখানে 7 দিন নাকি আরো ঘোরে। কেন বলো তো? মানুষের গোশ পেয়েছে। তো ওরা আমাদের কর্মীদের খুন করলো, আবার খুন করবে বলে ঘুরছে, কিন্তু আমরা সজাগ হয়ে গেছি। আমরা সজাগ হয়ে গেছি, কিন্তু খুন করতে হবে। ও কি করেছে? আমাদের রাজ্জাক ভাঙড়ের ভোটার, তাকে খুন করেছে। যেদিন খুন হয়েছিল সেই দিনকে যখন আমি, আমার কাছে যখন খবর পাই আসে, দেখবেন তার আমি পরের দিনে বক্তব্য দিয়েছি, সেদিন আমি দিইনি। অনেকে ফোন করেছে, আমি সত্য জানার চেষ্টা করেছি এবং এইভাবে সত্য জানিছি। আমাদের পার্টির একাধিক ছেলেকে ফোন করেছি, তারা দিয়েছি যে সত্যি কথা বলো, কে এর সাথে যুক্ত, আমাদের পার্টির কেউ যুক্ত নাকি। আর আমি মাইন্ড সেট আপ করে নিয়েছিলাম, যদি পার্টির কেউ যুক্ত থাকে তাকে ধরে আগে আমি থানার হাতে তুলে দিয়ে আসবো। কারণ আমি প্রচন্ড ব্যথা পেয়েছিলাম। খবরে বলছিল যে মেয়ের জন্য নাকি চিপস না ক্যাডবেরি কিনে, ওই কি খাবার কিনে আছে, মেয়েটা বাড়িতে অপেক্ষা করছিল যে আমার আব্বা আসবে। আর এই শয়তানরা তার রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, তোলাবাজির ভাগ নেওয়ার জন্য তাকে পথের মধ্যে খুন করলো। আমার ওই মাটা অপেক্ষা করছিল, তার স্বামী আসলে তাকে রান্না করে রেখেছিল ভাতটা দেবে বলে। এই শয়তানদের জন্য আমার মাটাকে বিধবা করলো। আমি বলেছিলাম তারপর দিন টোটাল ঘটনাকে জেনে যে আমি আইনি লড়াই করব। আজকে দক্ষিণ বামুনে এসে বলে যাচ্ছি, সময় আসবে, সময় আসবে, দেখে নেবেন। রাজ্জাক খাঁকে ইনসাফ দেওয়ার জন্য নওশাদ সিদ্দিকী রাজ্জাক খানের পরিবার হয়ে আইনি লড়াই করছে। আসবে সময়, আসবে সময়। আপনার লিখে রাখুন, রেকর্ড করে রাখুন। একটা স্কুটি 10,000 টাকার একটা চাকরি দিয়ে তুমি কি বলছো তুমি খুন করলে তুমি ছাড় পেয়ে যাবে? যখন খুন হয়েছিল তারপরে পরে আইএসএফ এর নেতৃত্বদের সম্পর্কে গালিগালাজ এবং আমার পরিবার সম্পর্কে কম গালি দেয়নি, কিন্তু সৃষ্টিকর্তা হাতে নাতে প্রমাণ করিয়ে দিয়েছে। যারা খুন করেছে সব থেকে কাছে ছিল, প্রথম যারা গ্রেফতার হয়েছে ওদের মধ্যে কয়েকজন। আর জামিন ওরাই করালো। আর নাকি খবর ছড়াচ্ছিল আমি নাকি ওদের জামিন করিয়েছি। আমার খেয়ে দিয়ে কাজ খুঁজে পাইনি। আমি আমার ছেলেদেরকে জামিন করাতে গেলে ঘাটের টাকা খরচ করে হাইরান হয়ে যাচ্ছি, আর খুনিদেরকে আমি জামিন করাবো? অনুরোধ আপনাদের কাছে, সবাইকে বলবো, ভালো লাগলে ভোট দেবেন, নাহলে দেবেন না, চলে, কোনো ব্যাপার নেই। যান, হেরে যাবো, এর থেকে বড় কিছু হবে? এর থেকে বড় কিছু হবে কি? কিন্তু আমাকে ভোটে জিতানোর জন্য আপনি কাউকে খুন করবেন, ওই রকম দরকার নেই। কারণ আমি ধর্মে বিশ্বাসী। এখানে যত মানুষ আছেন, সে হিন্দু মুসলমান নির্বিশেষে, আমার 99.999 মানে 99% ধর্মে বিশ্বাসী। হয়তো 0.1% এখানে নাস্তিক থাকতে পারে। সবার কি ধর্মীয় বিশ্বাস যে মৃত্যুর পরে জবাব দিতে হবে?